মুহূর্তে আমার হাতে দুইটা আইফোন 17 প্রো ম্যাক্স আছে। এইটা 1,80,000 টাকা দিয়ে কিনলেও এইটার দাম কিন্তু 14,499 টাকা। সো আজকে যে ফোনটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ওয়ালটনের সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন ওয়ালটন নেক্সট জি N76 নিয়ে। ডিজাইনটা কিন্তু দেখতে অনেকটা আইফোনের মতো। সো আজকে এই চমৎকার ডিভাইসটা নিয়ে কথা হবে। চলুন তাহলে আনবক্সিং থেকে শুরু করা যায়। এক নজরে দেখি যে এর বক্স কন্টেন্টে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পর একটা এনভেলপ দেখতে পাচ্ছি, দেখি এটার ভিতরে কি রয়েছে। ওকে, এখানে আমরা একটা সিম ইজেক্টর দেখতে পাচ্ছি, তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা স্ক্রিন প্রোটেক্টর দেখতে পাচ্ছি, তারপরে এখানে একটা ব্যাক কভার দেখতে পাচ্ছি। ব্যাক কভারটা ট্রান্সপারেন্ট না, এটা কিছুটা অ্যাশ কালারে। তারপরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস অর্থাৎ নেক্সট জি N76টাকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের ডিভাইস। এবারে দেখি বক্সে আর কি কি রয়েছে। তারপর আমরা বক্সে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পাচ্ছি, তারপর একটা ইউএসবি টাইপ সি কেবল দেখতে পাচ্ছি। মূলত এই হচ্ছে বক্স কন্টেন্ট। শুরুতেই আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ডিজাইন তো বুঝতেই পারছেন যে এটা আইফোন থেকে আসলে কপি করা হয়েছে। দেখতে অনেকটাই মানে আপনি যদি দূর থেকে দেখেন যে কেউ কথা বলছে মনে হবে যে এটা বোধহয় আইফোন 17 প্রো ম্যাক্স। আর যদি একটা ব্যাক কভার লাগানো থাকে তাহলে তো বোঝা আর একটু মুশকিল হয়ে যাবে। ওকে, আইফোনের সাইজটা একটু ছোট, বাট এইটা একটু বড়। ওকে, আর এইটার থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। এটা কিছুটা মোটা এবং কিছুটা ভারী। সো সব মিলিয়ে এক হাতে অপারেট করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। পিছনের দিকে নেক্সট যেটা একটু বড় করে দেওয়া হয়েছে, আমার মনে হয় যেটা আর একটু ছোট করে দিলে কিন্তু দেখতে আরও ভালো লাগতো। বাট ক্যামেরা আইল্যান্ডটা খুব সুন্দর করে বসানো হয়েছে। যদি আমরা ডান পাশে তাকাই, এখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করছিল। উপরের দিকে স্পিকার রয়েছে, অর্থাৎ এই ফোনে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। স্পিকারের কোয়ালিটি কিন্তু আমি যথেষ্ট ভালো পেয়েছি, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, যদিও বেসের পরিমাণটা একটু কম। আর বাম পাশে সিম কার্ড স্লট রয়েছে, যেখানে আপনি দুটি সিম কার্ড ব্যবহারের পরেও একটা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন, যেখানে আপনি মেমোরি এক্সটেনশন করতে পারবেন 1 টেরাবাইট পর্যন্ত। আর এখানে একটা ফ্ল্যাক্স বাটন রয়েছে, এখানে আপনি চাইলে কাস্টমাইজ করে অনেক কিছু বসাতে পারবেন, যেমন ফ্ল্যাশ লাইট বা ডবল প্রেস করলে হচ্ছে ক্যামেরা চালু হবে, এরকম আপনি করতে পারেন। ওকে, নিচের দিকে স্পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে এখানে 3.5 হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার রয়েছে। যদি আমরা সামনের দিকে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি ইউ শেপ নচযুক্ত একটা ডিসপ্লে রয়েছে। এই সময়ে এসে কেন ভাই ইউ শেপ নচ? আমার আসলে এটা বোধগম্য হলো না। মাস্ট বি পাঞ্চ হোল দেওয়া উচিত ছিল। সিন এবং সাইড বেজেলটা যথেষ্ট মোটা, এই জায়গাটায় আরেকটু ছোট করলে ফোনটাকে দেখতে আরও ভালো লাগতো। ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি। প্লাস্টিক হলেও কিন্তু দেখতে মোটেও চিপ ফিল হয় না, আমার কাছে কিন্তু যথেষ্ট সলিডই মনে হয়েছে। উপরের দিকে আমি যে জিনিসটা মিস করেছি সেটা হচ্ছে একটা নয়েজ ক্যান্সেলেশন। এটা এখন এই বাজেটে অবশ্যই আমরা প্রত্যাশা করি। এবারে আসি ডিসপ্লে সেকশনে। এতে থাকছে 6.9 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটা কিন্তু বেশ বড়সড়, তবে এটা HD+ রেজুলেশনের ডিসপ্লে হওয়াতে কিন্তু ডিসপ্লেতে রেজুলেশনে কিছুটা ঘাটতি পাবেন, যার ফলে কিন্তু আপনি শার্পনেসের কিছুটা ঘাটতি আপনি অবশ্যই নোটিস করবেন। ফোনটিতে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট আছে, যার ফলে নেটফ্লিক্সের কন্টেন্টগুলো HDতে আপনারা উপভোগ করতে পারবেন। আমার মনে হয় যে এখন এই বাজেটে ফুল HD+ দেওয়া উচিত। যদিও এখনও এই বাজেটে ম্যাক্সিমাম ফোনেই HD+ দিচ্ছে, তো ওয়ালটনকে আমি রিকোয়েস্ট করবো সামনে যেন ফুল HD+ এই বাজেটে দেওয়া হয়। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ডিসপ্লেতে তারা 120 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে, আর এটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছিল। রিফ্রেশ রেটটা সব কিছু স্মুথ লাগছিল, স্ক্রলিং, ট্রানজেকশন সব কিছুতে একটা স্মুথনেস কিন্তু আমরা পাচ্ছিলাম। ফোনটার আউটডোর ভিজিবিলিটি নিয়ে খুব বেশি প্যারা খাইতে হয়নি, আবার একবারে যে প্যারা খাইনি বিষয়টা সেরকমও না। সো বাজেট হিসাব করলে এটা নিয়ে আসলে কমপ্লেন করার মতো তেমন কিছু থাকে না। IPS ডিসপ্লে হিসাবে আর কালার রিপ্রোডাকশন আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, যথেষ্ট ভালোই লেগেছে। আর এই ডিসপ্লেতে আমি কোনো প্রকার টাচ রেসপন্স জনিত ইস্যু কিন্তু পাইনি। আর খুব ভালো করে খেয়াল করলাম ডিসপ্লেতে আসলে কালার নেগেটিভিটি জনিত কোনো ইস্যু কিন্তু নেই। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে ইউনিভার্সাল T7250, যেটি 12 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর CPU। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G57। এটা একটা এন্ট্রি লেভেলের চিপসেট, এ দিয়ে আসলে হেভি কিছু প্রত্যাশা করা যায় না, তবে রেগুলার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। যেমন আপনি ফোনটা দিয়ে কথা বলবেন, ফেসবুকিং করবেন, ইউটিউবিং করবেন, বা আপনি ছবি তুলবেন, নেট ব্রাউজিং করবেন, এই কাজগুলো ভালোভাবে সারতে পারবেন। পাশাপাশি আপনি যদি অনলাইন মিটিং করতে চান, অনলাইন ক্লাস করতে চান, এই কাজগুলোতে কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই, বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন।
সো এটা রেগুলার ইউজের জন্য। তবে যদি আপনি গেমিংয়ের দিকে যান, তো গেমিংয়ের দিকে গেলে আপনি হেভি যে গেমগুলো আছে সেগুলো আসলে খুব স্মুথলি প্লে করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি যেটা প্লে করতে পারবেন সেটা হচ্ছে ফ্রি ফায়ার। তবে এটা লোয়ার সেটিংসে গ্রাফিক্সটা কমিয়ে ইউজ করতে পারবেন, অ্যাসফল টাইমটাও ঠিক একইভাবে ইউজ করতে পারবেন। তবে এটার উপর খুব বেশি প্রেশার দেওয়া যাবে না। এছাড়াও ছোটোখাটো যে গেম আছে, ট্রাফিক রিডার, ফ্রুট নিনজা, সাবওয়ে সাব, এইগুলাও কিন্তু আপনি খুব ভালোভাবেই প্লে করতে পারবেন এ দিয়ে। অ্যান্ড্রয়েড 15-এ রান করছে ফোনটি। এটার ইউআইটা অলমোস্ট স্টক ইউআইয়ের মতোই। সো এখানে প্রি ইনস্টল অ্যাপের সংখ্যা কিন্তু খুব বেশি নেই, যেগুলো আছে খুবই প্রয়োজনীয়। চ্যাট জিপিটি, জ্যামিনি, তারপর হচ্ছে ডিপসিক, এই ধরনের অ্যাপগুলো কিন্তু এখানে প্রি ইনস্টল করা আছে, আর অতিরিক্ত অ্যাপ একদমই নেই। তবে এর ইউআই কিন্তু কিছু স্পেশাল ফিচার আমি পেয়েছি যেগুলো আমাদের জন্য খুব প্রয়োজন হয়, যেমন কল রেকর্ডিং, এটা আছে, অ্যাপ লগ, এটার প্রয়োজন হয়, এটাও কিন্তু আছে। পাশাপাশি হচ্ছে স্মার্ট টাচ বা জেস্টারের মতো জিনিসগুলো প্রয়োজন হয়, এগুলো সবগুলাই কিন্তু এই ইউআই আছে। আমি প্রায় এই ফোনটাকে 18 দিন ধরে ব্যবহার করছি। ব্যবহার করতে গিয়ে আসলে আর ইউআই কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত ইস্যু কিন্তু আমি পাইনি। ফোনটিতে 4GB র্যাম আছে, 128GB স্টোরেজ আছে। তবে এই 4GB র্যামটা না আমার কাছে এখন আর মনে হয় না যে দরকার আছে। এই বাজেটেও এখন 6GB মিনিমাম দেওয়া উচিত, তাহলে আমার মনে হয় যে পারফেক্ট হতো। তবে রেগুলার কাজের জন্য এটা খুব বেশি ব্রাদার করবে না। তবে আপনি যদি হালকা পাতলা গেমিং টেমিং করেন সেই ক্ষেত্রে কিন্তু 6GB হলে খুবই ভালো হয়। এবারে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। রিয়ারে 3টা ক্যামেরা দেখতে পেলেও এখানে কাজের জিনিস হচ্ছে বস একটা, যেটা হচ্ছে 52 মেগাপিক্সেলের ক্যামেরা। তারপর একটা ভিজিএ ক্যামেরা আছে, তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা ফ্ল্যাশ লাইট। এটা কিন্তু ক্যামেরা না, বাট দেখতে এরকম মনে হয় যে 3টাই ক্যামেরা। ওকে, আর যদি ফোনটি সেলফিতে আসেন তাহলে 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা রয়েছে এখানে। নর্মাল লাইট কন্ডিশনে এর ক্যামেরা মোটামুটি ভালো রেজাল্ট করেছে, ছবি ঠিকঠাকই পেয়েছি, যদিও ছবিতে কিছুটা ওয়ার্ম টোনের প্রাধান্য লক্ষ্য করা যায়। ছবিতে ডিটেলসের কিছুটা ঘাটতি আপনি লক্ষ্য করবেন। ডে লাইট বা প্রপার লাইটের কন্ডিশনের ছবিগুলো আপনাকে মোটামুটি স্যাটিসফাই করবে, বিশেষ করে ন্যাচারাল ছবিগুলো আপনার কাছে বেশ ভালো লাগবে। ক্যামেরাতে অটো এইচডিআর এর অপশনটা আছে, যেটা অন করলে আপনি ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ভালোই পাবেন। ডে লাইটের ছবিগুলো ভালো হলেও লো লাইটের ছবিগুলোতে আপনার কিছু নয়েজ অ্যান্ড গ্রেনের দেখা পাবেন, পাশাপাশি ডিটেলস এবং শার্পনেসেরও কিছুটা ঘাটতি পাওয়া যায়। 8 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা আছে এটার ছবিগুলো মোটামুটি লেগেছে, খুব বেশি যে ভালো লেগেছে বা খুব বেশি খারাপ লেগেছে সেরকম না, এটা অ্যাভারেজ বলা যায় আর কি। তবে ছবিগুলোকে আরেকটু ইমপ্রুভমেন্ট করলে হয়তো ভালো লাগতো। এবার এই ফোনটি আদার্স ফিচার নিয়ে কথা বলি, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সব কিছু টেস্ট করেছি। এই জায়গাটাতে আমার কাছে কোনো প্রবলেম মনে হয়নি। এবারে ফোনটির পাওয়ার সেকশন নিয়ে কথা বলা যাক। এখানে 6000 মিলিঅ্যাম্পের একটা ম্যাসিভ ব্যাটারি রয়েছে, সাথে রয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। সো এই ম্যাসিভ ব্যাটারি থাকার কারণে আপনি কিন্তু ব্যাটারি ব্যাকআপ নিয়ে একদমই টেনশন করবেন না, দীর্ঘ সময় পর্যন্ত আপনি এটার ব্যাকআপ কিন্তু পাবেন। আর 18 ওয়াটের ফাস্ট চার্জারটাতে এখানে মনে হয় যে আরেকটু বেশি দিলে ভালো হতো, যেহেতু ব্যাটারির সাইজটা বড়, সো আরেকটু দ্রুত চার্জ করা যেত। সো সব মিলিয়ে বলতে পারি যে পাওয়ার সেকশন আপনাকে মোটেও অসন্তুষ্ট করবে না, এইটা আপনাকে যথেষ্ট স্যাটিসফাই রাখবে। সো গাইস, এই হচ্ছে ওয়ালটন নেক্সট জি N76 নিয়ে আমার আজকের ভিডিও। ফোনটির ভালো মন্দ সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা ডিসাইড করতে পারবেন যে এটা আসলে আপনার জন্য কেনা ঠিক হবে নাকি ঠিক হবে না। তারপরে ফোনটি সম্পর্কে আপনার অভিমত আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।